আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখেন তারা জানেন যে আমি কিছুদিন আগে জাপানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা নিয়ে একটা ভিডিও বানিয়েছি এবং রিলিজ করেছি। এবং তখন আমি বলেছিলাম যে ভিডিওটি আমি দুইটি পার্টে ভাগ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, কারণ একটা পার্ট মাধ্যমে যদি আমি পুরোটা বোঝাতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এবং আমরা প্রথম পার্টে যেই জিনিসগুলো দেখেছিলাম সেটা হলো যে আমি প্রথমে আপনাদেরকে ইন্ট্রোডাকশন ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে অটোমোবাইলে কিভাবে পড়তে আসা যায় ওই সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়েছি। তারপরে আমরা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কি, কেন জাপানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়বেন, কোথায় কোথায় পড়া যায়, যেমন আপনার ইউনিভার্সিটিগুলো, সেমনগাক্কো কলেজগুলো, এই সম্পর্কে আলোচনা করেছিলাম। তারপরে ভর্তি প্রক্রিয়া ও যোগ্যতা সম্পর্কে আলোচনা করেছিলাম। তারপরে কী ধরনের ভাষা লাগবে সেটা আলোচনা করেছিলাম। এবং পড়াশোনার খরচ ও স্কলারশিপ সম্পর্কে আমরা পার্ট ওয়ানে আলোচনা করেছিলাম। তে পার্ট ওয়ান দেওয়ার পরে একটা বড় সময় পার হয়ে গেছে। তারপরে আমি আজকে আপনাদের জন্য পার্ট টু নিয়ে আসতেছি। তে পার্ট টুতে যেটা থাকবে সেটা হলো স্টুডেন্ট লাইফ ও পার্ট টাইম কাজ, এইটা থাকবে। গ্র্যাজুয়েশনের পরে আপনার কেমন ক্যারিয়ার অপশন থাকতে পারে সেই সম্পর্কে আমরা জানব। তারপর আমরা জানব জাপানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ার লং টার্মের যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানব। তারপরে আমি আপনাদের কিছু টিপস ও ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করব, সাধারণত যেই ভুলগুলো মানুষ করে থাকে। এবং তারপরে আমি আপনাদেরকে এই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে 5টি ভুল ধারণা ব্যাখ্যা করার চেষ্টা করব। এবং ফাইনালি আপনাদেরকে রিয়াল কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করার চেষ্টা করব। কারণ আমি যেহেতু অনেক দিন জাপানে, আমার পরামর্শ নিয়ে অলরেডি কিন্তু কয়েকজন আপনার এই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং জাপানে পড়েছে এবং তারা এখন কোথায় কিভাবে আছে সেটা আমি আপনার রিয়েল এক্সপিরিয়েন্সের মধ্যে শেয়ার করার চেষ্টা করব। এবং পরিশেষে প্রত্যেকটা ভিডিওর মতোই আমি আপনাদের একটা কিছু রিকমেন্ডেশন দেওয়ার চেষ্টা করব। সুতরাং ভিডিওটা না টেনে পুরাটা দেখার চেষ্টা করুন। তো এইখানে আমার একটা আপনাদের প্রতি রিকোয়েস্ট, সেটা হলো যে হঠাৎ করে এই পার্ট টু দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। সুতরাং আপনি যদি আমার চ্যানেল আজকে প্রথম দেখেন তাহলে পার্ট টুটা দেখার আগে একবার চ্যানেলে আপনার ব্যাক করে প্রথমে আগে পার্ট ওয়ানটা দেখে নেবেন। পার্ট ওয়ানটা দেখা থাকলে আপনার পার্ট টু বুঝতে সুবিধা হবে, না হলে আপনার কনসিস্টেন্সি পাবেন না এবং সুমন ভাই কী বলছে এরকম একটা ধারণা তৈরি হয়ে যাবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকে এই পার্ট টুর প্রথম টপিকটা হলো আপনার টপিক নাম্বার 6, সেটা হলো যে স্টুডেন্ট লাইফ ও পার্ট টাইম কাজ। তো এই ক্ষেত্রে আমি আগের ভিডিওটিতেও যেরকম সেমনগাক্কোতে স্টুডেন্ট লাইফ কেমন হবে এবং আপনার ইউনিভার্সিটিতে কেমন হবে আলাদা করে এক্সপ্লেন করেছিলাম। তো এই ক্ষেত্রে আমি প্রথমে বলতে চাই সেমনগাক্কোতে স্টুডেন্ট লাইফ আপনার ইউনিভার্সিটির থেকে কিছুটা ভিন্ন হবে। এখানে মূলত ফোকাস করা হয় হাতে কলমে কাজ শেখানোর উপরে। আপনি এখানে হাতে কলমে কাজ শিখবেন। চলুন দেখি এখন যে একজন সেমনগাক্কো একজন স্টুডেন্টের লাইফ কেমন হতে পারে। এখানে একাডেমিক লাইফ হিসাবে সে সাধারণত প্রতিদিন 5-6 ঘন্টা ক্লাস এবং ওয়ার্কশপ করবে। আগে যেহেতু বলে আসলাম আপনাকে হাতে কলমে কাজ শেখানো হবে এখানে। যেমন আপনাকে হয়তো ইঞ্জিন খুলে দেওয়া হবে, গাড়ির পার্ট রিসেট করা হবে, কিংবা ইভি মডিউল টেস্টিং করানো হবে। এ ধরনের কাজ আপনাকে দিয়ে প্র্যাকটিক্যালি শেখানো হবে এবং প্র্যাকটিস করানো হবে। তো এইখানে আপনার গ্রুপ প্রজেক্ট এবং ইন্ডাস্ট্রি ভিজিটের সুযোগও অনেক বেশি। কাজটা যেহেতু হ্যান্ডস অন, আপনি রিয়াল এক্সপেরিয়েন্স গ্রহণ করবেন, এই ক্ষেত্রে আপনার এই সুযোগ সুবিধাগুলো থাকবে। এখন ক্যাম্পাস লাইফ যদি আমি ধরি, যারা ইউনিভার্সিটিতে পড়বেন তাদের সাধারণত অনেক ধরনের ফেস্টিভ্যাল থাকবে, অনেক আনন্দর জায়গা থাকবে, কিন্তু এইখানে একটু আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যেহেতু বেশি সেজন্য এই সুযোগ সুবিধাগুলো একটু কম হবে। এবং ইন্ডাস্ট্রি সেমিনার, কোম্পানি আপনার রিক্রুটমেন্ট যে ফেয়ার সেগুলো কিন্তু আপনার সেমনগাক্কোতেও হয়ে থাকে। যেমন আপনি যখন সেকেন্ড ইয়ারে মোটামুটি উঠে যাবেন
তখন দেখবেন বিভিন্ন কোম্পানি আপনাদের এখানে জব ফেয়ার হিসাবে আসছে। তারা তাদের কোম্পানির আপনার ব্রোশিয়ারগুলা এক্সপ্লেন করবে, আপনাদের কী সুযোগ সুবিধা দিতে পারে সেই সম্পর্কে তারা কিন্তু আপনার ক্যাম্পাসে এসেই এক্সপ্লেন করবে। এবং পার্ট টাইম কাজের সুযোগ সুবিধা, আপনারা জানেন জাপানে একজন স্টুডেন্ট সপ্তাহে 28 ঘন্টা বৈধভাবে কাজ করতে পারে। এবং পার্ট টাইম জব সম্পর্কে যেহেতু আমার চ্যানেলে একটা ভেরি ডিটেল ভিডিও আছে, সেই জন্য এই জায়গাটা আমি আজকে স্কিপ করে নিব। আপনারা প্লিজ এই ভিডিওটা দেখে নেবেন, তাহলেই হয়ে যাবে। এবং আমি যেটা লাস্টে বলতে চাচ্ছি যে আমার বাস্তব অভিজ্ঞতা, কারণ আমি বললাম যে আমার সাথে যোগাযোগ করে কিংবা আমার গাইডলাইন নিয়ে অনেকে আপনার সেম্মন গাক্কোতে আপনার জিদোশা পড়াশোনা করছে, জিদোশা সেইবি যেটা। তো এইখানে আমি যেটা বলবো যে আপনি আপনার যখন আপনি সেম্মন গাক্কোতে পড়াশোনা করবেন, একটা জিনিস খুব খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আপনি প্র্যাকটিক্যাল কাজগুলো যেন খুব ভালো করে করতে পারেন এবং সেগুলা যেন আপনার আপনি সেগুলোর জন্য মেমোনিতে থাকবেন, যেন কয়েকদিন পর কিংবা কয়েক মাস কয়েক বছর যাওয়ার পরে ভুলে না যান। চলুন এবার আমরা দেখি একজন বিশ্ববিদ্যালয় স্টুডেন্টের লাইফ কেমন হতে পারে যে অটোমোবাইল পড়তে আসবে। তো বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা মানে হলো একদিকে উচ্চমানের পড়াশোনা, আর একদিকে কিন্তু আপনার স্বাধীন একটা জীবনের প্রস্তুতি। তো এখানে আমরা যেটা দেখব, সেম্মন গাক্কোর সাথে যদি আমরা একটা তুলনা করি, আপনার এখানে যেহেতু পড়া 4 বছর, সেম্মন গাক্কোতে আপনি 2 বছর পরে আসতেছেন। এখানে আপনার প্রতিদিন ক্লাস থাকবে, ল্যাবে প্রজেক্ট থাকবে এবং আপনি কিছুটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য আপনার প্রজেক্ট ওয়ার্কেও ব্যস্ত থাকতে হবে। এবং একাধিক সেমিস্টারে আপনার প্রেজেন্টেশন, রিপোর্ট সাবমিশন, ফাইনাল এক্সাম, এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনার ইউনিভার্সিটিতে থাকবে। এবং পড়াশোনার পাশাপাশি গবেষণার অংশ নেওয়ার সুযোগও আপনার থাকবে, যেমন হাইব্রিড ইঞ্জিনের টেকনোলজি বা ইভি ইনোভেশন সম্পর্কেও আপনি কিন্তু ইউনিভার্সিটিতে গবেষণা করতে পারবেন। এবং ক্যাম্পাস লাইফটা আমি যেটা বলবো, ইউনিভার্সিটিতে পড়াশোনা বেশ এনজয়েবল জাপানে। এখানে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল থাকবে, স্টুডেন্টদের ক্লাব থাকবে, প্রচুর অ্যাক্টিভিটিস থাকবে। তার মধ্যে ধরেন স্পোর্টস, কালচারাল ইভেন্ট, বিভিন্ন জিনিসেই আপনি অংশ নিতে পারবেন। আমাদের 7 নাম্বার পয়েন্টটা হলো গ্র্যাজুয়েশনের পর ক্যারিয়ার অপশন। ধরে নিলাম আপনি সেম্মন গাক্কো কিংবা ইউনিভার্সিটি থেকে অটোমোবাইলের উপর পড়াশোনা করে ফেলেছেন। এখন এই ক্ষেত্রে আপনার ক্যারিয়ার কেমন হতে পারে, আপনার কি কি অপশন থাকতে পারে, সেগুলো আমরা এখন আলোচনা করব। আপনার চাকরির ক্ষেত্রে যেমন যারা সেম্মন গাক্কো থেকে পড়াশোনা করে আসবেন, আপনার ক্যারিয়ার গড়াটা হবে কিন্তু বাস্তব ফোকাস, মানে আপনি যেহেতু প্র্যাকটিক্যালি কাজ শিখে আসছেন, আপনার কাজটা হবে একজন টেকনিশিয়ানের মতো কাজ হবে। তো এই ক্ষেত্রে আপনার কাজটা যেমন হতে পারে, যেমন চাকরি ক্ষেত্রে গাড়ি মেরামত, রক্ষণাবেক্ষণ, যে কোম্পানিগুলো আছে সেইখানে আপনি সার্ভিস সেন্টারে জব করতে পারবেন। এবং বিভিন্ন ধরনের গাড়ির পার্টস যারা বানায় সেই সব প্রতিষ্ঠানে জব করতে পারেন। আবার ভেহিকল অ্যাসেম্বলি প্ল্যান্ট, মানে ফ্যাক্টরিগুলোতে, যেমন মাজদা, মিৎসুবিশি, টয়োটা, নিসান, বিভিন্ন বড় বড় কোম্পানির ফ্যাক্টরি আছে, আপনি সেখানেও কাজ করতে পারবেন। এবং ইভি ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোতেও আপনি জব করতে পারবেন। তো চলুন এবার আমরা দেখি আপনার চাকরির ক্ষেত্রে আপনার টাইটেলটা, জব ডেজিগনেশনটা কী হতে পারে। এক্ষেত্রে আপনার পজিশনটা হতে পারে অটোমোটিভ টেকনিশিয়ান কিংবা অ্যাসেম্বলি লাইন টেকনিশিয়ান, মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, সার্ভিস অ্যাডভাইজার কিংবা কোয়ালিটি কন্ট্রোল টেকনিশিয়ান। এইগুলোর মধ্যেই মোটামুটি আপনার জব ডেসক্রিপশনটা থেকে যাবে। এবং আমরা যদি গড় বেতন দেখতে চাই, প্রথমে যখন আপনি একবারে ফ্রেশম্যান, ধরে নিতে পারেন আপনার 2.2 মিলিয়ন থেকে 3.3 মিলিয়ন পার ইয়ার জাপানিজ এন আপনি বেতন পেতে পারেন। এবং যখন আপনি একটু অভিজ্ঞ হয়ে যাবেন, 3 থেকে 5 বছরের যখন অভিজ্ঞতা হবে, তখন আপনি 3.5 মিলিয়ন থেকে 4.5 মিলিয়ন ইয়েন পার ইয়ার বেতন হতে পারে আপনার।
এখন আপনাকে আমি কিছু রিয়াল টিপস দেওয়ার চেষ্টা করব। আপনি সেমনগাক্কোর শেষ সেমিস্টারে ক্যাম্পাসে আমি যেটা বলে আসলাম যে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট ফেয়ার হবে এবং আপনি সেখানে অংশ নেবেন এবং বিভিন্ন কোম্পানি আপনার ওইখানে আসবে তাদের জব অফার নিয়ে। এবং আপনার যদি একটা ভালো স্কুলে অ্যাটেন্ডেন্স থাকে এবং আপনার যদি একটা ভালো জাপানিজ কমিউনিকেশন স্কিল থাকলে আপনার কিন্তু এই অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং পড়ার পরে জব পেতে খুব একটা বেগ পেতে হবে না। আপনার এই যখনই আপনার ক্যাম্পাসে জব ফেয়ার হবে ওইখান থেকেই আপনি দেখা যাচ্ছে যে সেকেন্ড ইয়ারে কিংবা থার্ড ইয়ারে আপনার জব ঠিক হয়ে যাবে। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি, আমার এক ছোট ভাই নাকানিহন অটোমোটিভ কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়ে প্রথম বছরে সে মাজদা অ্যাসেম্বলি প্ল্যান্টে টেকনিশিয়ান হিসাবে চাকরি পেয়েছিল। এখন সে 3 বছরে প্রমোশন পেয়ে মেইনটেন্যান্স সুপারভাইজার হয়ে গেছে। তার মানে কিন্তু সে দেখেন একজন নর্মাল স্টাফ হিসাবে ঢুকে এখন সুপারভাইজার হয়ে গেছে, তার মানে তার বেতন কিন্তু অবশ্যই বেড়ে গেছে। চলুন এবার আমরা দেখি যে একজন বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পড়ার পরে তার ক্যারিয়ার অপশনগুলো কেমন হতে পারে। তো এইখানে চাকরি ক্ষেত্রে আমি প্রথমেই বলবো, আপনি যেহেতু ইউনিভার্সিটি থেকে পড়ে আসছেন আপনার কিন্তু পসিবিলিটি অনেক হাই, এবং আপনি যদি একটা ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনি ফার্স্ট ক্লাস কোম্পানিগুলোতে ঢুকে যেতে পারবেন। যেমন গাড়ির ম্যানুফ্যাকচারিং কোম্পানি টয়োটা, হন্ডা, নিসান, মাজদা এই ধরনের কোম্পানিতে আপনি অনায়াসেই ঢুকে যেতে পারবেন। এবং ইলেকট্রিক ভেহিকল এবং অটোনোমাস ভেহিকল যে গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে আপনি সেখানেও কিন্তু চাকরি করতে পারবেন। আবার অটোমোটিভ পার্টস যারা বানায়, আপনার ওইএম না, অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার না, যারা গাড়ির পার্টস বানায় যেরকম দেনসো, আইসিন এই টাইপের কোম্পানিতেও কিন্তু আপনার জবের প্রচুর সুযোগ রয়েছে। এবং চাকরি ক্ষেত্রে আর একটা যেটা আমি বলতে চাই যে ধরুন টেস্টিং, সার্টিফিকেশন এবং সেফটি ইঞ্জিনিয়ারিং কোম্পানি রিলেটেড যে কোম্পানিগুলো সেখানেও আপনার জবের সম্ভাবনা রয়েছে। আপনার চাকুরির যে পজিশনটা সেটা আমি যদি বলি, আপনি প্রথম থেকে একজন অটোমোটিভ ইঞ্জিনিয়ার হয়ে আসবেন। আমরা সেমনগাক্কোতে যেরকম দেখলাম যে আপনি একজন টেকনিশিয়ান হিসাবে আসবেন, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আপনি সুপারভাইজার হবেন, তেমনটা না। এখানে যেহেতু আপনি ইউনিভার্সিটি পাস করেছেন আপনি প্রথম থেকেই অটোমোটিভ ইঞ্জিনিয়ার হবেন, কিংবা আর&ডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হবেন, ভেহিকল সিস্টেম ডিজাইনার হবেন, টেস্টিং কিংবা সেফটি ইঞ্জিনিয়ার হতে পারেন, কিংবা প্রোডাকশন ইঞ্জিনিয়ার হতে পারেন। চলুন আমরা দেখি যে আপনার গড় বেতন কেমন হতে পারে। নতুন গ্র্যাজুয়েটদের জন্য প্রথমে আপনার বার্ষিক বেতন সাধারণত 2.8 মিলিয়ন থেকে 4.5 মিলিয়ন ইয়েন হতে পারে। এটা কেস বাই কেস, কোন কোম্পানিতে জব করবেন তার উপর নির্ভর করবে। তারপরে আপনি যখন 3 থেকে 5 বছরের মতো একটা অভিজ্ঞতা অর্জন করে ফেলবেন তখন কিন্তু সাধারণত 5 মিলিয়ন থেকে 7 মিলিয়ন ইয়েনের মধ্যে আপনি ইতিমধ্যেই চলে যাবেন। এবং এখানে আমি লিখিনি, তারপরেও বলি, আপনার যখন 10 বছরের মতো অভিজ্ঞতা হবে আমার ধারণা আপনি অনায়াসে 8 মিলিয়ন থেকে 10 মিলিয়ন ইয়েন বেতন পাবেন। এখানে আমি আপনাদের একটা যেটা টিপস হিসাবে যেটা বলবো, যে আমি পার্ট 1-এও বলে এসেছি যে আপনি স্টাডি করার সময় যদি কোনো কোম্পানিতে ইন্টার্নশিপ নিতে পারেন তাহলে কিন্তু আপনি ধরে নিতে পারেন ইন্টার্নশিপ হলে ওইখানে আপনাকে ওরা রেখে দিবে। এবং ভাষা দক্ষতা এখানে আপনার প্রচণ্ড ইম্পর্টেন্ট। আপনি যদি জেএলপিটি লেভেল 2 কিংবা 1 পাস করে থাকেন তাহলে কিন্তু আপনার জব পাওয়াটা অনেক 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 সহজ হবে। তো এখন আমি এখানে একটা বাস্তব অভিজ্ঞতা বলি। আমার এক ছোট ভাই, সেও আমার সাথে আলাপ করেছিল 4-5 বছর আগে। সে নাগোয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, তারপরে সে দেনসো কর্পোরেশনে আর&ডি ইঞ্জিনিয়ার হিসাবে যোগ দিয়েছে এবং প্রথম বছরেই তার বেতন কিন্তু অলমোস্ট 3.8 মিলিয়ন ইয়েনের মতো বেতন ছিল। তার মানে প্রথম বছর থেকেই তার বেতন অনেক হাই ছিল। চলুন এবার আমরা দেখার চেষ্টা করি জাপানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ার লং টার্ম যে অ্যাডভান্টেজগুলো আছে সেগুলো কী হতে পারে। প্রথম পয়েন্টটা আমি বলতে চাই বিশ্বমানের প্রযুক্তি এবং স্কিল অর্জন,
জাপান যেহেতু গাড়ি তৈরিতে ওয়ার্ল্ডের প্রথম সারিতে আছে, তার মানে জাপানে যদি আপনি অটোমোবাইল পড়াশোনা করেন, আপনি বিশ্বমানের স্কিল এবং প্রযুক্তির সাথে পরিচিত হয়ে যাবেন। এবং দ্বিতীয় পয়েন্টে আমি বলতে চাই উচ্চ কর্মসংস্থানের সুযোগ এবং ক্যারিয়ার গ্রোথ। আপনি খালি জাপানেই না, জাপানে পড়ে গ্র্যাজুয়েট হলে আপনি ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশের আপনার যে ভেহিকল ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে কিন্তু আপনি অনায়াসে চাকরির সুযোগ পেয়ে যাবেন। 3 নম্বর পয়েন্ট আমি যেটা বলবো, ভিসা আপগ্রেড এবং স্থায়ী বসবাসের সম্ভাবনা। আপনি পড়াশোনা শেষে আপনি ইঞ্জিনিয়ার ভিসাতে কনভার্ট হওয়ার পরে আপনি 5-6 বছর থাকার পরে কিন্তু আপনি পার্মানেন্ট রেসিডেন্সি এবং জাপানিজ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ফলে আপনার লাইফটা অনেক দীর্ঘমেয়াদী জাপানে সেটেল করা যাবে এবং আপনি আপনার পরিবার এনে এখানে সুখে শান্তিতে একটা সুন্দর লাইফ গড়তে পারবেন। 4 নম্বর পয়েন্ট আমি যেটা বলবো, ইনকাম স্ট্যাবিলিটি এবং ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। জাপানে একজন ইঞ্জিনিয়ার গড় বার্ষিক আয়, যার 5 বছরের প্লাস অভিজ্ঞতা আছে, প্রায় আপনার 6 থেকে 7 মিলিয়ন জাপানিজ ইয়েন, মানে প্রায় 40-50 লাখ টাকা, যা একটা স্টেবল ফাইন্যান্সিয়াল ফিউচার আপনার জন্য নিশ্চিত করবে। এবং 5 নাম্বার পয়েন্ট হিসাবে আমি আপনাদের যেটা বলবো সেটা হলো যে গ্লোবাল নেটওয়ার্কের সুযোগ। আপনি পড়াশোনার সময় আন্তর্জাতিক ছাত্রছাত্রী এবং জাপানে বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে আপনার কানেকশন তৈরি হবে, আপনিও করার চেষ্টা করবেন, যার ফলে যেটা হবে ভবিষ্যৎ ক্যারিয়ার শিফট বা নিজের ব্যবসা শুরু করার ক্ষেত্রেও আপনার কিন্তু এই গ্লোবাল নেটওয়ার্কটা দারুণভাবে আপনার জন্য কাজ করবে। চলুন এবার আমরা দেখি জাপানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ার লং টার্ম যে ডিসঅ্যাডভান্টেজগুলো আছে সেগুলো কেমন হতে পারে। তে আপনারা জানেন যে কোনো জিনিসের যদি অ্যাডভান্টেজ থাকে তার ডিসঅ্যাডভান্টেজও থাকতে হবে। এই ক্ষেত্রে এটার ক্ষেত্রেও আপনার কোনো ব্যতিক্রম নেই। আমাদের প্রথম যে পয়েন্টটা আমরা বলবো সেটা হলো ভাষা ব্যারিয়ার এবং কালচারাল অ্যাডজাস্টমেন্ট। আপনি দীর্ঘমেয়াদে জাপানি ভাষা দক্ষতা ও কালচারের সাথে মানিয়ে চলা এবং অনেক অনেক কঠিন একটা ভাষা রপ্ত করতে হবে আপনাকে। এটা কিন্তু আপনার জন্য একটা চ্যালেঞ্জ হবে, কারণ আপনাকে বিজনেস লেভেলের জাপানিজ ল্যাঙ্গুয়েজ পারতে হলে, শিখতে হলে একটা বড় ধরনের এফোর্ট দিতে হবে এবং অনেক সময় এতে ব্যয় হবে। আমাদের দ্বিতীয় পয়েন্টটা হলো কাজের পরিবেশের চাপ, ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা। আমি আমার অনেক ভিডিওতে বলে এসেছি, জাপানি কোম্পানিতে কাজের আপনার পরিমাণটা তুলনামূলকভাবে কিন্তু অনেক হাই অর্থে বলতেছি, আপনাকে মিনিমাম 10-12 ঘন্টা কাজ করতে হবে, এবং যা কিনা আপনার দীর্ঘমেয়াদে শারীরিক এবং মানসিক একটা চাপ সৃষ্টি করবে। কারণ বিভিন্ন ধরনের আপনার মাইলস্টোন থাকবে, ডিউরেট থাকবে, তার মধ্যে আপনাকে ডেলিভারি দিতে হবে। তার মানে আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা কিন্তু অতটা সুন্দর হবে না। আপনার তারপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে ক্যারিয়ার শিফট করা তুলনামূলকভাবে কঠিন হবে। যেমন আপনি যদি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ে আসেন, আপনি সেমন গাক্কো থেকে ইউনিভার্সিটিতে যেটাতেই হোক, তারপরে যদি আপনি কোনো সময় এসে আপনার আর ভালো না লাগে, আপনি যদি মনে করেন যে আমি জব চেঞ্জ করব, আমার সেক্টর চেঞ্জ করব, আমি আইটি কিংবা ফাইন্যান্স কিংবা অন্য কোনো কর্মসংস্থানে যাব, এটা কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যাবে। কারণটা বলি, আপনি যেহেতু একটা স্পেসিফিক জিনিস পড়ে আসছেন এবং আপনার ভিসাটাও দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারের উপরে, সুতরাং আপনার জন্য জব সুইচ করা কিংবা এই সেক্টর সুইচ করা, ভিসা সুইচ করা অনেক কঠিন হয়ে যাবে। এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং পড়ার ডিসিশন নেওয়ার আগে। আমাদের 4 নম্বর পয়েন্টটা হলো বছরের পর পরিবার থেকে দূরে থাকা। আপনি আপনার হয়তো বউ বাচ্চা নিয়ে জাপানে থাকবেন ঠিকই, বাবা মা থাকবে বাংলাদেশে কিংবা অন্য দেশে। এই ক্ষেত্রে আপনার মধ্যে একটা বছরের পর বছর দূরে থাকার যে একটা আপনার লোনলিনেস, সেটা কিন্তু থেকেই যাবে। এটা অনেকের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়, অনেকে এটা সহজেই মেনে নিতে পারে। এবং 5 নম্বর পয়েন্টটা হলো টেকনোলজি আপগ্রেডেশনের যে চাপ। আমাদের অটোমোবাইল ইঞ্জিনিয়ার হতে গেলে আপনাকে ডাক্তারদের মতো হতে হবে, কারণ টেকনোলজি কিন্তু সবসময় চেঞ্জ হচ্ছে। আপনি ইউনিভার্সিটিতে যা পড়ে আসছেন, আপনার সেমন গাক্কোতে যা পড়ে আসছেন, সেইটা দিয়ে সারা জীবন করে খেতে পারবেন এটা কিন্তু না, কারণ টেকনোলজি চেঞ্জ হবে,
আপনাকে সেই টেকনোলজি চেঞ্জের সাথে সাথে নিজেকেও আপডেট করতে হবে এবং নিজেকেও পড়াশোনা করতে হবে। তো আপনারা জানেন বর্তমানে অটোমোবাইল ইন্ডাস্ট্রি খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, যেরকম ইলেকট্রিক গাড়ি আসতেছে, আবার এআই ড্রিভেন সিস্টেম ইন্ট্রোডিউস হচ্ছে। সুতরাং আপনাকে কিন্তু সারা জীবনই পড়াশোনা করতে হবে, এরকম একটা মন মানসিকতা নিয়ে এই সেক্টরে আপনাকে আসতে হবে। চলুন এবার আমরা কিছু টিপস ও ওয়ার্নিং এবং কি কি ভুল করা উচিত না সেই সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিই। আমি এই সেকশনটাতে খুব ডিটেলে যাব না। অনেকেই সাধারণত ভাষা শেখাকে অবহেলা করে, আপনি এই ভুলটা করবেন না। অনেকেই মনে করে যে পরে গিয়ে শিখে নেব, এটা কিন্তু একটা মারাত্মক ভুল। আপনি জাপানে যদি সেমন গাক্কোতে পড়তে চান বিশেষভাবে, আপনাকে N2 লেভেল, JLPT N2 লেভেল কমপ্লিট হতে হবে এবং আপনি জাপানিজটা আপনার যতটা সম্ভব আপনি এফোর্ট দিয়ে শেখার চেষ্টা করবেন। আমাদের দ্বিতীয় ভুলটি হলো স্কলারশিপ, টিউশন ফি ছাড়ের জন্য অলস হওয়া। এই প্রথম ভুলটি হলো যে অনেকে ভাবে স্কলারশিপের জন্য আবেদন করা বেশ ঝামেলার, তাই পরে করব। কিন্তু বাস্তবতা হলো যে বেশিরভাগ স্কলারশিপের আবেদনের একটা শেষ তারিখ থাকে এবং তার মধ্যে যদি আপনি অ্যাপ্লাই না করেন সেটা কিন্তু আপনি আর পাবেন না। আমাদের 3 নম্বর ভুলটি হলো শুধু টিউশন ফি ভেবেই বাজেট প্ল্যান করা। এটা একটা বড় ভুল। খালি কিন্তু টিউশন ফি না, আপনাকে টিউশন ফির সাথে সাথে আপনার ডেইলি লাইফ, বাসা ভাড়া, খাবার, স্বাস্থ্য বিমা, ট্রান্সপোর্ট সব মিলিয়ে কিন্তু আপনাকে একটা সুন্দরভাবে বাজেট প্ল্যান তৈরি করতে হবে। আমাদের 4 নম্বর ভুলটি হলো যে পার্ট টাইম কাজে পড়াশোনাকে ক্ষতিগ্রস্ত করা। অনেকেই টাকার প্রতি ঝুঁকে যায় এবং তারা অনেক কাজ করে, যার ফলে তারা ভালো মতো ইউনিভার্সিটিতে কিংবা সেমন গাক্কোতে পড়াশোনা করতে পারে না। এটা তাদের লং টার্মের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমাদের 5 নম্বর পয়েন্টটা হলো কালচারাল শক ও মেন্টাল প্রিপারেশন না করা। যে ভুলটি অনেকেরই হয়ে থাকে সেটা হলো অনেকে ভাবে সব কিছু সহজ হবে। বাস্তবে জাপানে কালচার, নিয়মকানুন কিন্তু অনেক ভিন্ন, আপনি বাংলাদেশের থেকে অনেক ভিন্ন। সুতরাং আপনাকে একটা এরকম মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে প্রথম 3 থেকে 6 মাসে আপনার একটা মানসিক স্ট্রেস থাকবে, সেটা আপনি হোমসিকনেস বলতে পারেন, কালচারাল ব্যারিয়ার বলতে পারেন। এই জিনিসগুলো আপনি আসার পরে আপনি এটা সেটেল করবেন, এটা ওভারকাম করবেন, এরকম একটা মন মানসিকতা নিয়ে আপনাকে আসতে হবে কিংবা পড়তে হবে। এবং এক্ষেত্রে আমি একটা টিপস দিব যে নিজের মাইন্ডসেটটাকে ফ্লেক্সিবল করুন এবং সব সময় পজিটিভ থাকার চেষ্টা করুন এবং নতুন কালচার সম্পর্কে নতুন নতুন জিনিস শিখতে আগ্রহী হন। ধৈর্য ধরুন, দেখবেন 3, 4, 5, 6 মাসের মধ্যেই এগুলো ঠিক হয়ে যাবে। আমাদের পরবর্তী আইটেমটা হলো আপনাদেরকে আমি কিছু সাধারণ ভুলের কথা বলবো, মিসকনসেপশন, এবং এই ভুলগুলো আপনার অনেকের মধ্যেই আছে, সেজন্য আমার ভিডিওটিতে আমি তুলে ধরছি। যেমন হচ্ছে সব বিশ্ববিদ্যালয় বা কলেজেই ইংলিশে পড়াশোনা করানো হয়, এটা ঠিক না, এটা একেবারেই ঠিক না। অনেকেই ভাবে জাপানে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ইংরেজির মাধ্যমেই পড়াশোনা করা যাবে, কিন্তু বাস্তবে খুব নির্দিষ্ট কিছু ইউনিভার্সিটি আছে, যেরকম নাগোয়া ইউনিভার্সিটি গ্লোবাল 30 প্রোগ্রামের মাধ্যমে আপনি জাপানিজ ইংলিশে পড়তে পারবেন। তাছাড়া বেশিরভাগ কোর্স জাপানিজ হয়। আমাদের দ্বিতীয় পয়েন্টটা হলো শুধু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকলেই চলবে। অনেকে ভাবে এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থাকলেই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়া সহজ হবে। আসলে এটা এমনটা না। অনেক ক্ষেত্রে আপনার ভাষা দক্ষতা, জাপানিজ লেভেল, কমিউনিকেশন স্কিল এবং প্র্যাকটিক্যাল স্কিল মারাত্মকভাবে আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে। আমি আমার অনেক ভিডিওতেই বলেছি, আপনি বাংলাদেশে কি পড়বেন, আর্টস না সায়েন্স, এটা কিন্তু খুব বড় ফ্যাক্টর না জাপানে, কারণ এরা আপনাকে হাতে কলমে কাজ শিখাই ফেলবে। সুতরাং এটা অতটা বড় ফ্যাক্টর হবে না। আমাদের তৃতীয় নম্বর পয়েন্টটা হলো সেমন গাক্কো মানে কম দামি শিক্ষা। অনেকে মনে করে সেমন গাক্কোতে পড়লে নিম্নমানের পড়াশোনা, এটা ভালো না। কিন্তু আমি যেটা দেখেছি বাস্তবে আপনার সেমন গাক্কো সরাসরি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, যেখানে আপনি হাতে কলমে কাজ শিখতে পারবেন
এবং আপনার লাইফটা আগায় নিতে পারবেন। অনেকে ভাবে 4 নম্বর পয়েন্ট হিসাবে যে জাপানে পড়াশোনা করলে চাকরি পাওয়া নিশ্চিত। আপনি চাকরি পাবেন, অটোমোবাইলে অনেক জব আছে। কিছু শিক্ষার্থী মনে করে শুধু জাপান থেকে গ্র্যাজুয়েট হলেই কাজ পেয়ে যাবে, কিন্তু বাস্তবে কিন্তু কাজ পেতে গেলে আমি বারবার যেটা বলি, আপনার ভাষার দক্ষতা লাগবে, ইন্টার্নশিপ অভিজ্ঞতা এবং ইন্টারভিউ স্কিল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে হবে। আমাদের 5 নম্বর পয়েন্টটা হলো স্কলারশিপ পাওয়া খুব সহজ। অনেকেই ভাবে আবেদন করলেই স্কলারশিপ পাবেন, না, এমনটা না। বাস্তবে স্কলারশিপের জন্য কঠিন প্রতিযোগিতা থাকে এবং একাডেমিক রেজাল্ট, এসওপি, রিকমেন্ডেশন লেটার কিন্তু এক্ষেত্রে খুব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার আমি আপনাদেরকে কিছু রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করব। আমি যেহেতু প্রথমে বলে এসেছি, অনেকে আমার সাথে আলোচনা করে আমার সাজেশন নিয়ে অনেকে কিন্তু অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছে, সেমন গাক্কো থেকেও, ইউনিভার্সিটি থেকেও, এবং তারা অলরেডি জাপানে 4-5-6 বছর জব করছে, এরকম পার্সনও কিন্তু অনেক আছে। তো আমি একটা সেমন গাক্কোর আপনার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমাদের এক ছোট ভাই রাজিবুল ইসলাম, সে নারায়ণগঞ্জের ছেলে, যার ছোটোবেলা থেকেই আপনার ইচ্ছা ছিল যে সে গাড়ির সাথে কাজ করবে। তো রাজীব আপনার জেএলপিটি N2 পাশ করে, তারপরে নাকানিহন অটোমোটিভ কলেজে ভর্তি হয়। এই নাকানিহন কলেজে ভর্তির আগে সে আমার সাথে অনেকবার যোগাযোগ করেছে, আমি তাকে সাজেস্ট করেছি, সে এখানে ভর্তি হয়েছে। তারপরে আপনার পড়াশোনা শেষ করে সে কিন্তু এখন বর্তমানে আপনার দ্বিতীয় বছরের, যখন সে ছিল স্কুলে, দ্বিতীয় বছরের সময় সে ক্যাম্পাসে যে রিক্রুটমেন্ট আপনার ফেয়ারগুলো হয়, সেখানে সে মাজদার অ্যাসেম্বলি প্ল্যান্টে অটোমোবাইল টেকনিশিয়ান পদে অফার পান এবং তার স্টার্টিং স্যালারিটা কিন্তু বছরে প্রায় 2.6 মিলিয়ন ইয়েন ছিল। এখন বর্তমানে সে 3 বছরের মধ্যে সেই রাজিবুল ভাই, আমাদের ছোট ভাই, আপনার মেইনটেন্যান্স সুপারভাইজার হয়ে গেছে। সে কিন্তু এখন অনেক সুন্দর একটা লাইফের দিকে ধীরে ধীরে চলে যাচ্ছে। তো আমি এখানে যেটা বললাম যে প্রথমে আপনার শুরুটা কঠিন হবে, কিন্তু আপনি কিন্তু চেষ্টা করলে এই রাজিবুল ইসলামের মতো আপনিও আপনার জাপানিজ সেমন গাক্কোতে অটোমোবাইল পড়াশোনা করে, এই ধরেন সে মাজদাতে জব করতেছে, ঠিক না, এটা একটা বড় কোম্পানি, এবং সে মেইনটেন্যান্স সুপারভাইজার হয়ে গেছে, তার মানে তার বেতনও কিন্তু এখন অনেক। আপনি এরকম একটা সুন্দর জীবনের দিকে এগিয়ে যেতে পারেন। এখন চলুন আমরা আর একটা গল্প দেখি। সেটা হলো যে আমাদের আর এক ছোটো ভাই মেহেদি হাসান, সে বাংলাদেশের একজন সাধারণ স্টুডেন্টই বলতে হবে। সে ঢাকায় ইঞ্জিনিয়ারিং পড়াশোনার স্বপ্ন দেখতেন। তারপরে সে এক সময় যেটা হলো, সে অনেক আগে আমার সাথে একবার যোগাযোগ করেছিল। তারপরে সে এইচএসসি শেষ করে নাগোয়াতে আপনার নাগোয়া ইউনিভার্সিটিতে গ্লোবাল 30 ইংলিশ যে প্রোগ্রাম ছিল সেখানে পড়াশোনার সুযোগ পেয়ে যায়। আপনার তার ক্ষেত্রে যেটা আমি বলি, তার শুরুটা কিন্তু অতটা সহজ ছিল না। আইএলটিএসের প্রস্তুতি নিতে হয়েছে, স্কলারশিপের অ্যাপ্লিকেশন, এসওপি লেখাতে প্রচুর পরিমাণ সে পরিশ্রম করেছে। তারপরে ভর্তি হওয়ার পরে যেটা হয়েছে, প্রথম বছরটা ভাষা এবং পরিবেশ মানিয়ে নিতে সে কিন্তু অনেক কষ্ট করেছে। এবং তারপরে আমি তাকে যেটা দেখেছি, সে এরকমই একটা পার্সন ছিল, সে কিন্তু হাল ছাড়েনি। ক্লাসের পাশাপাশি গাড়ির ডিজাইন, R&D প্রজেক্টগুলোতে সে অংশ নিয়েছে। এক কথায় যে সে নিজেকে নিজে গড়তে চেয়েছে। এবং তৃতীয় বর্ষে যে আমি যেটা দেখেছি, সে আপনার টয়োটাতে ইন্টার্নশিপ পেয়ে যান। তো এই সময় সে আমার সাথে অনেকবার যোগাযোগ করে, বিভিন্ন কিছু শুনে। আমি যেহেতু একটা অটোমোটিভ ইন্ডাস্ট্রিতেই জব করি, আমিও তাকে অনেকভাবে সাপোর্ট করি। এবং গ্র্যাজুয়েশনের পর সে সরাসরি টয়োটা মোটর কোম্পানির একজন R&D ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি পান এবং বেতন তখন প্রায় তার 4.2 মিলিয়নের মতো বেতন হয়। এখন অ্যাজ অফ টুডে সে কিন্তু জাপানের হাইব্রিড কার রিসার্চ টিমের একজন সদস্য, মানে সে টয়োটাতেই আছে এখনও। হাইব্রিড যে কার রিসার্চ যে টিমটা আছে আপনার, সে এখন এখানকার একজন সদস্য। তো এইখানে আমি আপনাদের একটা যেটা মেসেজ দিতে চাই,
আপনার স্বপ্ন যদি থাকে এবং আপনি যদি সঠিকভাবে পরিকল্পনা করে পরিশ্রম করতে পারেন এবং বারবার যেটা বলি জাপানিজ ভাষাটাকে আগায় নিতে পারেন, তাহলে কিন্তু আপনার দ্বারাও সম্ভব। ফাইনালি অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটিতেও আমার পক্ষ থেকে আপনাদের কিছু রিকমেন্ডেশন আমি বলতে চাই। 1 নম্বর পয়েন্টটি হলো, আপনারা হয়তো জানেন না, অনেক সেমন গাক্কর সরাসরি মালিক কিন্তু বড় বড় গাড়ির কোম্পানি, যেমন টয়োটা টেকনিক্যাল কলেজ আপনার নাগোয়াতে আছে, নিসান অটোমোবাইল কলেজ ইয়োকোহামাতে আছে। এখান থেকে পড়ে আপনি যদি এই জায়গাগুলোতে পড়েন, আপনি এভাবে চিন্তা করেন, পড়াশোনা শেষ করলে কিন্তু তারা আপনাকে হয়তোবা তাদের কাছেই নিয়ে নিবে। তার মানে আপনি যদি টয়োটা কিংবা নিসানের এই সেমন গাক্কোতে পড়েন, অনেক বড় একটা সম্ভাবনা যে আপনি টয়োটা কিংবা নিসানে জয়েন করতে পারবেন। এবং এখানে আমি আরেকটা যেটা কথা বলি সেটা হলো যে আপনি যদি ভালো করে পড়াশোনা করেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মাধ্যমেই তাদের যদি আপনার পোটেনশিয়ালটা বুঝাতে পারেন, তারা কিন্তু আপনাকে ছাড়বে না। এবং আমি অনেক ক্ষেত্রে দেখেছি সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে যে অনেকে আপনার টিউশন ফি দিতে আপনার একটু কঠিন হয়ে যায়, আপনি কিন্তু তখন যদি একটা ভালো রেজাল্ট করেন এখানে, আপনি কিন্তু তাদের অ্যাপ্রোচ করতে পারেন যে আমার টাকা পয়সা নাই, তোমরা যদি আমাকে খরচ দাও আমি পড়াশোনা কন্টিনিউ করব। সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই এই টয়োটা কিংবা নিসান এই বড়গুলো প্রতিষ্ঠানগুলা তারা আপনাকে একটা টিউশন ফি মওকুফ কিংবা একটা স্কলারশিপ কিংবা যেভাবেই হোক আপনাকে কিন্তু তারা হেল্প করবে। এবং তার বিনিময়টা কি হবে, তখন একটা চুক্তি হবে যে ঠিক আছে তোমাকে এই লাস্টে 1 বছর আর টিউশন ফি দিতে হবে না, কিন্তু তুমি পাশ করার পরে আমাদের এখানে 5 বছর তোমাকে জব করতে হবে। তার মানে এটা যদি আমি উল্টা করে বলি, আমি কি বলতে যাচ্ছি, আপনার তার মানে ওরা যখন আপনাকে টাকা ধার দিবে কিংবা আপনার সাথে একটা কন্ট্যাক্টে আসবে, তার মানে কি আপনি চিন্তা করেন যে আপনার কিন্তু জব হয়ে গেল। এটা কিন্তু একটা দারুণ বিষয়। এবং আপনার দ্বিতীয় পয়েন্ট আমি যেটা বলতে চাই, আপনি যদি ইউনিভার্সিটিতে আসেন, সেই ক্ষেত্রে যেরকম টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজি, এইসব বড় জায়গাতে যদি আপনি আসতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনার পার্ট টাইম কাজ করার কিংবা টিচারকে হেল্প করার বিভিন্ন ধরনের সুযোগ পেতে পারেন। এবং রিসেন্টলি আপনারা জানেন যে গাড়ির ইন্ডাস্ট্রিটা কিন্তু ইলেকট্রিক ভেহিকলের দিকে শিফট হচ্ছে। তো এখানে ইভি টেকনোলজি এখন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিশাল একটা চাহিদা সৃষ্টি করেছে। আপনার জাপানের প্রায় 40% নতুন অটোমোবাইল কোর্স এখন ইভি এবং হাইব্রিড টেকনোলজি নিয়ে। তো আপনি এখানে যদি এই নতুন টেকনোলজিগুলো পড়তে পারেন, খালি কিন্তু জাপানেই না, আপনি ওয়ার্ল্ডের মধ্যেই আপনার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করে ফেলতে পারেন। আপনার জাপানে অনেক ইউনিভার্সিটি ও কলেজ আছে যারা স্টুডেন্টদের জন্য আপনার জব প্লেসমেন্ট সাপোর্ট সেন্টার রয়েছে, যেমন নাগোয়া ইউনিভার্সিটি, কিয়োতো টেক এর মতো প্রতিষ্ঠানগুলো আপনার স্টুডেন্টদের জন্য চাকরির বিশেষ ধরনের কোচিং, ইন্টারভিউ প্রস্তুতি এবং বিভিন্ন ধরনের সেমিনারের আয়োজন করে থাকে। এবং 5 নম্বরে আপনাদের যেটা বলতে চাই যে সেমন গাক্কোর গ্র্যাজুয়েটরা পরে কিন্তু ইঞ্জিনিয়ার ভিসাতে আপনার ভিসা স্ট্যাটাস চেঞ্জ করে আপনারা কিন্তু একটা দারুণ ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারেন। তো ফাইনালি যেটা আমার শর্ট মেসেজ সেটা হলো যে আপনারা জানেন আমি 16 বছর হলো গাড়ির ইন্ডাস্ট্রিতে একজন অটোমোটিভ আইটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। সুতরাং আপনি জাপানে যদি আপনি আমাকে রিকমেন্ডেশন করতে বলেন যে কোন সেক্টরে পড়াশোনা করলে ভালো হবে, জব পেতে খুব সুবিধা হবে, সেক্ষেত্রে কিন্তু আমি নির্দ্বিধায় বলবো আপনারা অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন। আমাদের প্রথমেই ডিসক্লেমার হিসাবে বলতে হবে যে এই ভিডিওটি ইনফরমেশন শেয়ার পারপাস, এটা কোনো প্রফেশনাল অ্যাডভাইস না। এবং এই ভিডিওটি দেখে আপনারা কোনো ধরনের প্রফেশনাল ডিসিশন নেবেন না, কারণ আমি কোনো লাইসেন্সধারী কিংবা অ্যাপ্রুভড কোনো মানুষ নয়, আমার কোনো লাইসেন্সও নাই। সুতরাং এইটা দেখে যদি আপনি কোনো ধরনের প্রফেশনাল কিংবা কোনো ডিসিশন নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমি কোনো দায়িত্বভার বহন করব না। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
কারণ প্রথমেই যেহেতু বলে এসেছি, এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা। আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন, তাহলে ইউটিউবের অ্যালগোরিদম চ্যানেলটাকে বিভিন্ন জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।